ভুইয়া বাড়িটা 3 তলা বিশিষ্ট। নিচতলায় এক পাশে গ্যারেজ আর অন্য পাশে ছোট বড় মিলিয়ে কক্ষ আছে, যেগুলোতে ব্যবসার কাজে আর্জেন্ট মিটিং করা হয়। অর্ধপরিচিত সকল মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করা হয় নিচে, বাকি 2 তলা ডুপ্লেক্স সিস্টেমে করা। দ্বিতীয় তলায় ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং বড়দের রুম, গেস্ট রুম। তৃতীয় তলায় বাচ্চাদের রুম। ড্রয়িং রুম অনেক বেশি বড়, তারপরে ডাইনিং রুম, মাঝখানে 2 ধরনের পর্দা টানানো, একটা নেটের আরেকটা ভারী পর্দা। দরজা দিয়ে ঢুকলেই প্রথমে ড্রয়িং, তারপরে ডাইনিং। উষা সবে মাত্র ড্রয়িং রুমে ঢুকলো। মাঝখানে পর্দাটা না থাকার জন্য প্রথমেই চোখ যায় নাবিল ভুইয়ার কোলে থাকা নাইলার দিকে। উষা ডানে বামে না তাকিয়ে আগে যায় বাবুর কাছে। চাচুর কোল থেকে এক প্রকার খাবলে নিয়ে নেয় নিজের কোলে। আমার সন্টু মন্টু এসেছে, আমার আম্মুটা, আমার পাখিটা, তুমি ওদের বাসায় এসেছো? মারিয়া যেমন উষার কাছে এসে বললেন, ইন্টারটা পাস কর, তোর জামাইকেও বলবো তোর কোলে এমন একটা প্রিন্সেস এনে দিতে। উষা একটু না অনেকটাই লজ্জা পেল। তার চাচি আম্মাকে বলতে ইচ্ছে করলো, তোমাদের ছেলে আনরোম্যান্টিক, সে আমাকে কোনোদিন মা ডাক শোনাবে না। কিন্তু বলল না। চেয়ারে বসে থাকা তুবার দিকে তাকিয়ে বলল, ভাবি, আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠলো একেবারে নতুন মেহমানকে নিয়ে আমাদের বাসায়। ভাবি, আজকে আমি তোমার সাথে থাকবো। হ্যাঁ, আমি বাবুর সাথে থাকবো, প্লিজ। সাগর সবেমাত্র ডাইনিং এর এক কোনায় থাকা বেসিং থেকে হাতটা ধুয়ে দাঁড়িয়েছিল। সেই সময়ে উষার আগমন। সাগর উষাকে দেখে হতভম্ব হয়ে যায়। কত পরিবর্তন হয়েছে মেয়েটার। সাগর যেন চোখ সরাতে পারছে না। এই মেয়েকে কে বলেছিল এতটা সুন্দর হতে? সাগর উষার দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। কোনায় পর্দা থাকার কারণে কেউ তার সেই তাকানো দেখতে পেল না। আর সে সামনে না আগালে উষাও তাকে দেখবে না। সাগরের মনে হচ্ছে সত্যিই সে কোনো পরী দেখছে। বিদেশের মাটিতেও তো এর থেকে সুন্দরী রমণী সে দেখেছে। কই, তাদেরকে দেখতে তো এতটা স্নিগ্ধ, মোহময়ী আর পবিত্র লাগেনি। সাগর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো উষাকে। গায়ের রং আগের থেকে উজ্জ্বল হয়েছে। উচ্চতায় বাড়ির সব মেয়েদের ছাড়িয়েছে। একদম স্ট্রেট কুচকুচে কালো চুলগুলো কোমর ছাড়িয়েছে। শুধু ঘাড়ের ওপরে একটা ক্রাঞ্চি দিয়ে বেঁধে রেখেছে। পরনে তার ডার্ক রেড কালারের একটা লং শার্ট, হাঁটুর 1 ইঞ্চি নিচ পর্যন্ত লম্বা কালো লেডিস প্যান্ট, গলার 2 পাশ দিয়ে কালো ওড়না ঝোলানো, পায়ে ব্ল্যাক স্নিকার্স আর এক কানে হোয়াইট ব্লুটুথ। মিডিয়াম সাইজের পাথরের টপ ইয়ার রিং, যেটা একদম চকচক করছে। ডায়মন্ডের কিনা সেটা সাগর গেস করতে পারল না। এক হাতে ঘড়ি, মুখে কোনো কৃত্রিমতা নেই। দেখতে কেমন কিউট বাচ্চা লাগছে। তার কোলে আবার আরও একটি বাচ্চা। উষা তার মাকে হার মানিয়েছে। বাঙালি নারী হয়েও একজন রাশিয়ান সুন্দরীকে হার মানিয়ে দিল। হার মানাবেই না কেন? রাশিয়ান রমণীর গর্ভের অংশই তো। বাঙালি হলেও কোথাও না কোথাও তাকে পুরাই বিদেশিদের মতো লাগে। সাগর চোখ সরাতে পারছে না। এত ফর্সা শরীরে গাঢ় লাল রংটা একদম খাপে খাপ মিলে গেছে। কেমন পিটপিট করে তাকাচ্ছে বাবুটার দিকে। বারবার কেমন চুমু খাচ্ছে। নেহার সাগরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার বোনটাকে তো চোখ দিয়েই গিলে খাচ্ছিস। সাগর আনমনেই উষার দিকে তাকিয়ে প্রত্যুত্তর করল। নেহাল নিঃশব্দে হাসল। দেখতে থাকলো তার প্রাণপ্রিয় বন্ধুর তৃষ্ণার্থ চাহনি। উষার কোলে নাইলাকে দেখে মাহিদ এক প্রকার চিৎকার করে ওঠে, নানু, উষার তোলে তোলো। নাইলা উষার কোলে কেন? উষা, আমি উষার তোলে উঠবো বলে কান্না শুরু করে দিয়েছে। মাহিদের কান্নার শব্দে সাগরের ঘোর কাটে। পাশ ফিরে দেখে নেহাল মিটিমিটি হাসছে। ভ্রু কুচকে বলল, হাসছিস কেন? উষা, আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও। তোমার ছেলে যে হিংসুটে, আমার মেয়েকে দেখবে মারতে চলে আসবে তার মামুনির কোলে উঠার অপরাধে। কই, সামিন কোলে নিলে তো মাহিদ এমন করে না, উষা কোলে নিলে এমন করে কেন? পাশ থেকে নাবিলা ভুইয়া বললেন, বুঝিস না, উষাকে তো তার বেশি পছন্দ। উষা মাহিদকে কোলে নিয়ে পেছন ফিরে উদ্দেশ্য সোফাতে বসা। কাঁধ ব্যাগটা সাদাফের কাছে। আমি নাইলাকে কোলে নিলে আমার বাবাটার কি কষ্ট হয়? কথাটা বলে মাহিদের গালে একটা চুমু দিয়ে তাকায় এক কোনায় দাঁড়ানো নেহাল ভাইয়ার দিকে। কিন্তু তার থেকেও বেশি অবাক হয় তার পাশে দাঁড়ানো মানুষটাকে দেখে। উষা আটকে ওঠে। কে এটা? সাগর ভাই? তার পাটা যেন মাটিতে আটকে আছে। এ কাকে দেখছে সে চোখের সামনে?
এক পা নড়ার শক্তিটাও যেন নেই শরীরে। উষা হতভম্বের মতো তাকিয়ে আছে সাদা শার্ট আর কালো থ্রি কোয়ার্টার পরিহিত মানুষটার দিকে। চুলগুলো ভেজা থাকার দরুন কপালে পড়ে আছে, বড় বড় চোখ দুটি তাকিয়ে আছে তারই দিকে, দুই হাত বুকে ভাঁজ করা। তার চোখে মুখেও বিস্ময়ের ছাপটা উষার নজর এড়ায়নি। উষা ডানে বামে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করল, তারপর আবারও তাকালো সামনে দাঁড়ানো মানুষটার দিকে। না, এটা তো ভ্রম না। তড়িৎ বেগে আঙুল নিয়ে চোখ ঘষল, ফের তাকালো সামনের মানুষটার দিকে। না, এটা তো সত্যিই মনে হচ্ছে সাগর ভাই। উষার গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া উচিত। ইচ্ছে করছে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে। মৃগী রোগীর মতো ছটফট করছে সে, মনে মনে বার কয়েক আওড়ালো। সাগর ভাই কেন এসেছে? বাড়ির সবাই কি জানতো সাগর ভাই আসবে যে? তাই এত আয়োজন ছিল? আমাকে জানায়নি, কেন জানায়নি? অন্তত আমি এই লোকটার সামনে পড়তাম না। সেদিন খাবার টেবিলে সাগর ভাই কল করে বলেছিল আমার 18 হলে দেশে আসবে। তাহলে এত আগে কেন? ডিভোর্স দিতে এসেছে? ব্যাস, এতক্ষণ মানুষটাকে দেখে মনে শীতল হয়ে গেলেও, আনন্দে মন নেচে উঠলেও এখন মোটটা বৃতৃষ্ণায় ভরে গেল। চোখ নামিয়ে নিল। এভাবে নির্লজ্জের মতো সেই লোকটার দিকে তাকিয়ে থাকতে পারে না। নাহিদ ভুইয়া সাগরের পাশে এসে দাঁড়ালেন। বাবু, সবার সাথেই তো নিজের থেকেই কথা বলছো, খোঁজ নিয়েছো, আমার মেয়েটার সাথে কথা বলবে না? সাগর তাকালো চাচ্চুর দিকে। আসলেই তার উচিত উষার সাথে নর্মাল বিহেভ করা। ওর সাথে সম্পর্কটা যত স্বাভাবিক হবে সে তত সহজে তার উদ্দেশ্য পূরণ করতে পারবে। এবারে কারোর মায়ায় পড়তে চায় না সাগর। সে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো, সামনে অগ্রসর হয়ে দাঁড়ালো ঠিক উষার মুখোমুখি হয়ে। কারো অস্তিত্ব টের পেয়ে উষা তাকালো সম্মুখে। অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত মানুষটাকে এমন হঠাৎ করে দেখতে পাবে ভাবেনি সে। কেমন হ্যান্ডসাম হয়ে গেছে মানুষটা, দেখেই বোঝা যাচ্ছে রোজ রোজ জিম করে বানিয়েছে এই শরীরটা। সাগরের চোখে চোখ রাখল সে। চোখের ভাষা সে বুঝতে পারল না। সাগরের চাহনি তার কাছে বড্ড শান্ত মনে হলো, কিন্তু উষা নিজে ঠিক নেই। তার মন, মস্তিষ্ক এবং চোখ সমুদ্রের ঢেউয়ের মতো অশান্ত হয়ে গেছে। এই মানুষটার সামনে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। উষা আর তাকিয়ে থাকতে পারল না, এই চোখ তার ধ্বংস নিশ্চিত। সাগর বাদামি চোখের অতলে হারিয়ে যেত যদি না সেই দৃষ্টি নত হতো। খুব স্বাভাবিক এবং ভাবলেশীনভাবে জিজ্ঞাসা করল, কেমন আছিস? উষা শুনল না, তার মস্তিষ্ক সচল না। সে বর্তমানে সাগরের সামনে দাঁড়িয়ে থাকলেও নিজের মধ্যে নেই। মাহিদ শব্দ করতেই ঘোর কাটে উষার। মামনি, মরো না, মামা তোমাকে বলছে। সাগর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে উষার অস্থিরতা লক্ষ্য করল। বুঝতে পারল মেয়েটার অস্থিরতার কারণ সে নিজেই। উষা মাথা তুলে তাকালো একবার, বাম দিকে সিঁড়ির দিকে পা বাড়ালো। কিরে, কিছু জিজ্ঞেস করেছি, কেমন আছিস? পেছন থেকে সামিন আর তুবা বলল, উষা বউ, তোকে বাবু কি বলেছে? উত্তর করছিস না কেন? উষা, সাগর ভাই কিছু বললো, শুনতে পাওনি? উষা তাকালো পেছনে, সাগরের চোখে চোখ রেখেই বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? সাগর অবাক হলো। উষার মুখে আপনি সম্বোধনটা সে একদিনই শুনেছিল, যেদিন তার গালে চুমু খেয়েছিল উষা। কই, তারপরে তো কখনোই আপনি বলেনি, তাহলে এখন কেন বলছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উষা আর চোখে একবার সাগরকে দেখে সকলের উদ্দেশ্যে বলল, আমি খুব টায়ার্ড, রেস্ট নিতে চাই। আমায় কেউ ডিস্টার্ব করো না প্লিজ। খাওয়ার সময় ডাক দিও, আমি চলে আসব। আর সাদা ব্যাগটা রুমে দিয়ে আসিস। বলেই হনহনিয়ে চলে গেল ওপরে। আলিফ, আরাফ, রাদিফ এবং সিজান ভুইয়া মনে মনে খুশি হলেও প্রকাশ করেনি। সাগর তাকিয়ে দেখল উষার প্রস্থান। সে খুব বুঝতে পেরেছে উষা তাকে ইগনোর করছে। রাত 10টা, সকলে খাবার টেবিলে জড়ো হয়েছে। উষা তড়িঘড়ি করে প্রথমেই সব ছেলে মেয়েদের সাথে বসে গিয়েছে। সে চাচ্ছে না সাগরের সামনে পড়তে। উষা সবে মাত্র কিচেন থেকে প্লেটে করে ভাত তরকারি নিয়ে এসেছে, চেয়ারে বসবে। চেয়ার টেনে বসার প্রস্তুতি নিতেই দেখে তার সরাসরি চেয়ারে সাগর বসে আছে। উষা কি করবে বুঝতে পারল না। কি হলো উষা, বসছো না কেন? তোমার খাওয়া শেষ হলে, না হলেই লাহাকে তোমার কাছে দিয়ে আমি খেতে বসবো। দ্রুত আসো। মাহিদ এসে উষার কাপড় টানা শুরু করলো। মামনি, আমি তোমার সাথে খাবো। উষা আর দেরি করলো না, টেবিল থেকে নিজের প্লেটটা হাতে নিয়ে হাঁটা দিল নিজের রুমের দিকে। এখানে সে খাবে না, নিজের রুমে খাবার খাবে। পেছন থেকে আরিশা বলল, কিরে, খাবি না? খাবার খাবি না? কই যাচ্ছিস?
আমার রুমেই খাবো আপু, তোমরা খাও। লিপি বেগম বুঝলেন মেয়ের অস্থিরতা, কিন্তু বলল না কিছু। তাকালেন ছেলের দিকে। সাগর আহাম্মক বনে গেল। সে খুব লক্ষ্য করেছে উষা এখানেই খেতে বসেছিল, তাকে দেখে উঠে গেছে। উষার যাওয়ার দিকে তাকিয়ে বলল, আগে তো সারাক্ষণ আমার আগে পিছে ঘুরঘুর করতো, এখন কিসের এত ফর্মালিটি? চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। উষা আড়মোড়া ভেঙে উঠে বসল। 2 হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে রেখেছে। সারা রাত ঘুম হয়নি। শেষ রাতের দিকে চোখ লেগেছে, কিন্তু সেই সময়ে ঘরে প্রবেশ করলেন নাহিদ ভুইয়া। রাতে ঘুম হয়েছে? আলহামদুলিল্লাহ হয়েছে। তোমার ঘুম হয়েছে? প্রেশার কমেছে তোমার? হ্যাঁ কমছে। যাও সবাইকে ডেকে তুলো। আর হ্যাঁ, সাগরকেও ডেকে তুলবে। আমি পারবো না বাবা, বড় মনে হয়তো ভাইয়াদের থেকে কেউ ডেকে দিবে। নাহিদ ভুইয়া চোখ রাঙালেন মেয়েকে। তোমাকে যেহেতু বলেছি তুমিই ডেকে তুলবে। বড়ি হনহন করে বেরিয়ে গেলেন রুম থেকে। উষা বাবার এমন আচরণে হতাশ। সে তো চাচ্ছে না সাগরের সামনে পড়তে। সাগর ভাই তো আমায় ডিভোর্স দিতে দেশে এসেছে। মানুষটা এত হার্টলেস। ওহ মা, আজকে দেখি তোমরা আগে আগে উঠে পড়েছো। হ্যাঁ, তোর আব্বু গেল অজু করতে গেছে। আয় আমার পাশে এসে বস। উষাও ভদ্র মেয়ের মতো শাশুড়ি মায়ের পাশে বসল। সবাইকে ডেকেছিস? সবাই উঠেছে? হ্যাঁ সবাই উঠেছে, শুধু তোমরা। কিছুক্ষণ চুপ থেকে মাথাটা নিচু করে বলল, সাগর ভাইও বাকি আছে। সাগরকে ডেকে তুলবি না? উষা চোখ তুলে চাইল বড় আম্মুর দিকে। মনে মনে ভাবল, আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ তোমরা? লোকটা তো নির্দয়, আমি তো ওনার সামনে যেতে চাই না। কি হলো, চুপ কেন? বাবুকে ডেকে দে। কথাটা বলে কিছুক্ষণ চুপ থেকে খুব নরম এবং আদর মাখানো কণ্ঠে ডাকলো। হুম। উষা তাকালো বড় আম্মুর দিকে, প্রতিউত্তর করল, উষা, একটা কথা বলি শুন। আমি জানি তোকে তোর বড়াব্বু, চাচু আর স্বামীনরা সবাই মিলে শিখিয়েছে সাগরকে ইগনোর করতে, ওকে পাত্তা না দেওয়ার মতো ভাব নিতে। কিন্তু একটা কথা কি জানিস তো? উষা তাকিয়েছিল, খুব মনোযোগ দিয়ে শুনছে বড় আম্মুর কথাগুলো। থামলে কেন, বলো। জানিস তো আমার ছেলেটা এই সম্পর্কটা নিয়ে এতটাই সমস্যা, সেটা হলো বিশ্বাস আর ধোঁকা খাওয়ার ভয়। সাগরের বিশ্বাস অর্জন করাটা স্ত্রী হিসেবে তোর দায়িত্ব। ভালোবাসার মানুষের কাছে নিজেকে এই খোলা আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয়। তুই যে সাগরকে কতটুকু ভালোবাসিস সেটা তাকে উপলব্ধি করাতে হবে। ভালোবাসি শব্দটা মুখে ফুটে বলার দরকার হয় না। তোর চোখ সাগরের প্রতি তোর দায়িত্ব, তোর চোখে আচরণে সাগরের প্রতি তোর ভালোবাসা প্রকাশ করে দিবে। হ্যাঁ, এটাই ঠিক, নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যাবে না। এখন তুই যদি সাগরকে প্রতি কথাতে ইগনোর করিস, তাহলে তো সে ভাববে যে তুই এই সম্পর্কটা মানিস না বা টিকিয়ে রাখতে চাস না। তার মধ্যে এমন ভাবনা কাজ করলেই তো সে চাইবে জলদি তোকে মুক্তি দিতে। সবটুকু কথা মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথায় উষার কলিজাটা ধক করে ওঠে। আহত দৃষ্টিতে তাকালো বড় আম্মুর দিকে। তাহলে আমি কি করব? লিপি বেগম মুচকি হাসলেন, মেয়ের মাথায় চুমু দিয়ে বললেন, আমি জানি আমার মেয়ে অনেক সাহসী আর বুদ্ধিমতী। যা করবে তা অন্যের কথা শুনে নয়, বরং নিজের বুদ্ধি খাটিয়ে করবে। নিজের ভালোবাসাকে আগলে রাখতে চাইলে তোর যা করা উচিত তাই কর। শুধু মনে রাখিস, তোর পাশে তোর পুরো পরিবার আছে, আর কেউ না থাকলেও তোর এই মা আছে। উষার চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। জড়িয়ে ধরল নিজের বড় আম্মুকে। এই মানুষগুলো তাকে এত ভালোবাসে কেন? হয়েছে, গিয়ে নামাজ পড়। আর সাগরকে উঠে গেছে, ও নিজের আমাদের ডেকে তুলেছে। সময়ের তার মতোই জন্য ঘুম হয়নি তার। সকাল 6টা, বাড়ির সকলেই আজকে ঘুমে। আগের দিনের রান্না বান্না আছে, আবার সবাই অনেক রাত করে ঘুমিয়েছে। উষার চোখে ঘুম নেই। প্রিটেস্ট শুরু হওয়ার পর থেকেই আর শরীর চর্চা করা হয় না তার। উষার সুবিধার জন্যই আরাফ আর রাদিফ মিলে ছাদের একপাশে ছোট্ট একটা জিমের ব্যবস্থা করেছে। ইট দিয়ে বাঁধাই করা দেয়াল, শুধু ঢোকার দরজা সহ বাকিটা কাচের। সেটাতে আবার ফুলের গাছের প্রিন্টের পর্দাও টানানো, যেগুলো তার ভাইজানেরা কাস্টমাইজ করে বানিয়েছে তার জন্য। উষার শরীর চর্চার পোশাক পরে চলে গেল ছাদে। মূলত সকালের তার কোনো ভাইয়েরাই এখানে আসে না,
কারণ সকালে উষা এবং বিকেলে বা সন্ধ্যায় বা রাতে ছেলেরা আসে। সেখানে মোটামুটি ট্রেডমিল থেকে শুরু করে ছোটোখাটো কয়েকটা জিনিস আছে যা উষা ব্যবহার করতে পারবে। উষা কানে ব্লুটুথ নিয়ে এক্সারসাইজ করছে প্রায় 30 মিনিট হবে। সাগর ছাদের এক কোনায় থাকা বসার জায়গাটাতে একাই বসেছিল। অবশেষে বোর হয়ে গেছে, এবার আর বসে থাকতে পারল না। চোখ মুখ অন্ধকার করে পা বাড়ায় নিচের ঘরের দিকে। এক পাশ থেকে হেঁটে এসে এবার দাঁড়িয়েছে ছাদের মধ্যখানে। শরীরটা মেজমেজ করছে। একবার ভাবলো একটু এক্সারসাইজ করে নেওয়া যায়, হাঁটা দিল সেদিকে। ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেল রুমে বাতি জ্বলছে। এত সকালে আবার কে এলো এখানে? সবাই তো ঘুমে। নিজের মনে মনে কথাটা আওড়ায় সাগর। দেরি না করে পা রাখে রুমে। উষা তখন ট্রেডমিলে ছিল, স্পিড খুব বেশি না। সাগর উল্টো দিকে ছিল বলে উষা সাগরকে দেখতে পেল না, আর সাগর দেখলো শুধু উষার পেছন পার। তবুও তার চিনতে অসুবিধা হলো না যে এটা উষা। সাগর আর একটু এগিয়ে গেল, দাঁড়ালো উষার ঠিক পেছনে। ভলিউম ফুল থাকায় সাগর নিজেও শুনতে পেল উষার গানটা, আই জাস্ট ওয়ানা বি ইয়োর্স। সাগর ভ্রু কুচকে উষাকে কতক্ষণ পর্যবেক্ষণ করে 4-5 বার খুব জোরে নিয়েই ডাক দেয় উষাকে, কিন্তু উষার কোনো ভাবাবেগ হলো না। এবার সাগর বিরক্ত হয়ে পাশে ছোট্ট টেবিলের ওপরে থাকা ফোনটা হাতে নেয়। গান বন্ধ করে দিবে সে, কারণ পাওয়ার বাটনে ক্লিক করতে লক স্ক্রিনে ভেসে উঠল একটা হাস্যোজ্জ্বল রূপবতী রমণীর ছবি। রমণীর পরনে টকটকে লাল জামদানি শাড়ি, উন্মুক্ত হয়ে আছে ফর্সা পেটটা। সাগর খুব সূক্ষ্ম দৃষ্টিতে ছবিটা দেখতে লাগলো। সে নিজেই বিমোহিত হয়ে গেছে উষার এমন রূপে। শাড়িতেই নারী, আর শাড়ি বাঙালি মেয়েদের অন্যতম পছন্দের একটা জিনিস। বাঙালি নারীদের আবেগ হলো শাড়ি। সাগর জানে শাড়ি উষার কতটা পছন্দ, উষার আবেগ। আকস্মিক সাগর খেয়াল করলো এই সুন্দরী রমণীটার কারণে তার নিঃশ্বাস আটকে আসছে, কেমন অস্থির লাগছে। কে বলেছিল মেয়েটাকে এত সুন্দর হতে? তার উপরে দুধে আলতার মতো ফর্সা শরীরে জড়িয়েছে লাল জামদানি, সাথে ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, কাজল কালো চোখ। তার চোখের মণিটা আরও বেশি কালো। সে ভাবলো কাল যে দেখলাম বাদামি, পরে আবার চিন্তা করলো হয়তো লেন্স পড়েছিল। মুখে আর কোনো প্রসাধনী নেই, নাকে একটা ছোট্ট নথ, কানে একটা সাদা জবা ফুল গুজে রেখেছে, মুখে ভুবন ভোলানো হাসি। গোলগাল মুখটা সাগরকে কতটা বিমোহিত করছে সেটা কি এই রমণী জানে? ইস, এই সৌন্দর্যের প্রশংসা সাগর কিভাবে করবে ভেবে পেল না। ফর্সা শরীরে লাল শাড়ি, আবার কানে সাদা ফুল গোজা, এই সৌন্দর্যের ব্যাখ্যা করতে পারল না সে। সাগর পাশে পাশে তাকালো, পলক ছাপটারও কয়েকবার, নিজেকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা। ঢোক গিলে হাত বাড়িয়ে গানটা অফ করে দিল। উষার কোনো ভাবাবেগ হলো না। সে ভেবেছে হয়তো গান শেষ হয়ে গেছে। এবার সাগর কঠিন স্বরে বলল, তোর পাটা অনেক বড় হয়ে গিয়েছে, পাটা কেটে ফেলতে হবে নাকি? উষা ভ্যাবাচাকা খেলো এই কণ্ঠস্বর সে চিনতে পারল না। তড়িৎ বেগে চাইল পেছনে। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে ট্রেডমিল বন্ধ করে দাঁড়ালো। অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটার দিকে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি। চোখ দুটো কেমন ফুলে গেছে, লাল হয়ে আছে। মাথার চুল এলোমেলো, পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। মুখ কেমন নিষ্প্রাণ লাগছে। উষার মায়া হলো, একই সাথে ভয় এবং অস্বস্তি। দ্রুত চোখ সরিয়ে ফেলল। আপনি এখানে? আপনি এক্সারসাইজ করবেন বুঝি? সাগর উষার দিকেই তাকিয়েছিল, বাজ পাখির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল উষাকে। আবারও গম্ভীর স্বরে বলল, পাটা অনেক লম্বা হয়ে গেছে তোর, আয় দেখি কতটা লম্বা হয়েছে। উষা সাগরের এমন অদ্ভুত ধরনের কথা বুঝতে পারল না। ভ্রু কুচকে তাকিয়ে আছে সাগরের দিকে। হাবভাব বলে দিচ্ছে এমন প্যাঁচানো কথায় সে খুব বিরক্ত। 5 ফুট 4 ইঞ্চি লম্বা সে, পাটা তো লম্বাই হবে। আজও হতভাবের মতো তাকিয়েই জিজ্ঞাসা করল, আমি লম্বায় 5 ফুট 4 ইঞ্চি। পাটা তো একটু লম্বা হবেই সাগর ভাই, দেখতে পাচ্ছেন না আপনি? বলে নিজের ডান পা সামনে এগিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখল। সাগরও তা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে। পা দেখানো শেষ, উষা তাকিয়ে আছে সাগরের দিকে। সাগরের হাব ভাব বোঝার চেষ্টা করছে সে। এই মানুষটা নিজে থেকে তার সাথে কথা বলছে, এই বিশ্বাসই হচ্ছে না উষার। সাগর ভাই তাকে লক্ষ্য করেছে, দেখেছে ভালোভাবে, এমন ভাবনা কাজ করছে উষার মনে। খুশিতে সে আত্মহারা হয়ে গেল যেমন। বাপ চাচার ভাইদের আদরে তো ভণ্ড হয়ে গেছিস, সাহস খুব বেড়ে গেছে, কলিজাটা তো বড় হয়ে গেছে তোর।
উষা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে কি এমন করলাম আমি, এসব কেন বলছেন উনি। বিরক্তি মাখা দৃষ্টিতে। আপনি পাগল টাগল হয়ে গেলেন নাকি সাগর ভাই? সাগরের রাগী দৃষ্টি দেখে আর কিছু বলার সাহস পেল না উষা। তোর আমাকে পাগল মনে হচ্ছে? উষা এক পল তাকালো সাগরের দিকে, তারপর আমতা আমতা করে বলল, না মানে আপনি কি বলছেন এসব কিছু বুঝতে পারছি না আমি। কলিজা কেন বড় হবে? সাগর উত্তর দিল না। প্রায় 2 মিনিটের মতো তাকিয়েছিল উষার দিকে। উষা হতভম্ব। একবার সে দৃষ্টি দেখে দ্বিতীয়বার আর তাকানোর সাহস করল না। উষার মনে হচ্ছে সাগরের চাহনি দিয়েই তাকে ভস্ম করে দেবে। সাগর কিছু বলল না, কড়া দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে লাগলো। উষা এখনো হতভম্বের মতো তাকিয়ে আছে। এমন পাগলামোর মানে সে বুঝতে পারল না। কি হলো? আমাকে ধমকে এখন চলে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? কি এমন করেছি যে রিফতিহাত ভুইয়া সাগর নিজে থেকে আমার সাথে কথা বলতে এসেছে? যে নিজে 5 বছর আগে আমায় বলেছিল আমার এই মুখ যেন তাকে আমি না দেখাই। উষা তাচ্ছিল্যের স্বরে কথাগুলো বলে। সাগর আবারও ঘুরে দাঁড়ায় উষার সরাসরি। নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখে স্নিগ্ধ মুখখানা। হঠাৎ করেই তার চোখ আটকে যায় ঠোঁটের বাঁ পাশের একটু ওপরে ছোট্ট একটা কালো তীরে। মোহনীয় দৃষ্টিতে দেখতে থাকে তিলটা। মনে মনে ভাবে আগে তো এরকম কোনো তিল ছিল না, এখন তিল আসলো কোত্থেকে। উষা যখন বুঝতে পারলো সাগরের দৃষ্টি তার ঠোঁটের দিকে, দ্রুত সে তার ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট ঢেকে ফেলে। এভাবে তাকিয়ে আছেন কেন উনি? দৃষ্টিটা কেমন অচেনা ঠেকলো উষার কাছে। তা দেখে সাগর বাঁকা হাসে। খুব কথা ফুটেছে মুখে। আমার সাথে তর্ক করছিস? এর ফল কিন্তু ভালো হবে না। তর্ক করার কি আছে? আপনি খামোখা আমায় কথা শোনালেন। আর কেন শোনালেন সেটা কি আমি জানতে পারি না? নিজে জানিস না কি করেছিস? পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো, জাস্ট এতটুকুই বললাম। বলে আর দাঁড়ালো না সাগর, হাঁটা দিল। তাহলে মিস্টার রিফতিহাত ভুইয়া সাগর শুনে রাখুন, আপনি এই আরিহা ভুইয়া উষাও আপনাকে ভয় পায় না। সাগর উষার দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিল। তা দেখে উষা আরো ভরতে গেল। ভ্রু কুচকে ভাবতে লাগলো, আরে ভাই, আমি কি এমন বলেছি যে এত সুন্দর করে হাসতে হবে? বেটা আমার মতো নিরীহ প্রাণীর মনে আগুন জ্বালিয়েই ছাড়বে। পরিবারের সকলেই ড্রয়িং রুমে, কেউ সোফায়, কেউ ফ্লোরে, কার্পেটের ওপরে, কেউ সোফার হাতলে বসে আছে। রাফিদ আর সাদাফ, এই 4টে লাগেজ আমার রুমে রেখে আয়। অ্যান্ড খবরদার খোলার চেষ্টা করবি না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া, নিয়ে যাচ্ছি, কিন্তু এগুলো তো কি? দূর বেড়া, বুঝোস না ভাইয়া জিনিসপত্র এগুলোতে। এই বড় আম্মু রফিদরা একরকম বেক্কেল হলো কিভাবে বলো তো? পাশ থেকে মারিয়া জামান বললেন, এমন ভাবে বলছিস নিজে যেন সালাকের গোডাউন। আরাফ বলে। সাদাব একটা ভেংচি কেটে মুখ বাঁকিয়ে লাগেজ হাতে রাফিদের সাথে সাগরের রুমে চলে যায়। উষা আরিশার সাথে এক কোনায় দাঁড়ানো। আরিশার উত্তেজনা দেখে তার বিরক্ত লাগছে আজও। সামান্য কয়েকটা জিনিসের জন্য এমন করতে হবে? উষা নিশ্চুপ রইল, তার কিছু বলতে ইচ্ছা করল না। আর সে সাগরের দেওয়া কোনো কিছুই নেবে না। সাগর প্রথমে বাবা, চাচা, ফুপাজি, ভাইদেরকে উপহার দিল। একটা ব্যাগে ছেলেদের জন্য স্মার্ট ঘড়ি, পারফিউম, ওয়ালেট, টি শার্ট দিল। আরও বাপ চাচাদের দিল ঘড়ি, পারফিউম, লন্ডনের বাঙালি দোকান থেকে কেনা পাঞ্জাবি। এবার মহিলাদের পালা আসতেই সে একটু বড় সড়ো ব্যাগই বের করলো, যেখানে ওর মা, চাচি, ফুপু, সামিন, তুবা এবং আরিশার জন্য জিনিসপত্র। ব্যাগগুলো একসাথে থাকার কারণে দেখাই যাচ্ছিল 6টা ব্যাগ আছে। উষাও তা দেখলো, মনে মনে তাচ্ছিল্যের হাসি দিল। সে তো ভেবেছিল এই লোকের দেওয়া কোনো কিছুই সে নেবে না, কিন্তু নিষ্ঠুর মানবটা তো তার জন্য কিছু আনলই না। এমন না যে উষা কষ্ট পায়নি, খুব কষ্ট হচ্ছে ওর। একা থাকলে এতক্ষণে কেঁদে কুটে নদী বানিয়ে ফেলত। বাড়ির সকলেই বিষয়টা লক্ষ্য করলো। একজন আরেকজনের দিকে ভ্রু কুচকে চাওয়াচাই করলো। সিজান ভুইয়া কিছু বলতে উদ্যত হতেই সোহেব খান এবং নাহিদ ভুইয়া হাত চেপে ধরে থামিয়ে দিল। চোখে ইশারা করলো ও কি করে আগে সেটা দেখতে। সাগর 2টা ব্যাগ হাতে নিয়ে গেল মায়ের এবং চাচি আম্মার কাছে। লিপি বেগম তৎক্ষণাৎ বলে উঠলেন, এ কি বাবু, আগে তোর ফুপিকে দে, পরে না হয় আমাদের দিবি। লিপি বেগমের কথায় মারিয়া জামানুর সহমত পোষণ করল, কিন্তু খুবই উদ্গ্রীব কণ্ঠে নাবিলা ভুইয়া বললেন, না রে বাবা, আগে ভাবিদেরকে দে, পরে আমাকে দিস। উষা ভেংচি কাটল, কি নাটক শুরু করে দিয়েছে, একজনকে আগে দিলেই হয়।
সাগর তাই করলো, আগে ফুপি, তারপর নিজের মা আর চাচি আম্মাকে দিল, পরে তুবাকে দিয়ে অবশিষ্ট 2টা ব্যাগ হাতে নিয়ে সামিন আর আরিশাকে দিল। সামিন আরিশা দুজনে একটু ইতস্তত বোধ করছিল, কারণ উষাকে দেয়নি। ওরা ভেবেছিল হয়তো অন্য লাগেজ থেকে ব্যাগ বের করবে। লিপি বেগম আর মারিয়া জামানও হতাশ হলেন। সিজান ভুঁইয়া নিজের হাতের প্যাকেটটা রেখে দিলেন। সবার মুখে যেমন হাসি হাসি ভাব ছিল, মুহূর্তেই সেটা গায়েব হয়ে গেল। সিজান ভুঁইয়া অসহায় চোখে তাকালো উষার দিকে। উষা তার বড় আব্বুকে চোখে ইশারা করলো যেন এমন কিছু না করে যাতে উষার আত্মসম্মানে আঘাত লাগে। সাগর সবার অবস্থায় তীক্ষ্ণ দৃষ্টিতে বড় করল। আরাফ আর কিছুক্ষণ এখানে থাকলে তার মেজাজ হারাবে। টেবিলে হাতের ব্যাগটা রেখে দাঁড়ালো। সাগর হঠাৎ কিছু একটা মনে পড়েছে এমন ভাব করে বলল, ও হ্যাঁ, উষাকে তো কিছু দেয়া হলো না। ওয়েট। সবাই একটু হলেও খুশি হলো। যাক, এনেছে তো। এখন যদি সত্যি কিছু আনতো, এখানের কেউই সাগরের দেওয়া গিফট যে নিবে না এটা সাগর জানে। উষার দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এটা তোর জন্য। তোর সাথে তো আমার কথা হয়নি, তাই তোর পছন্দ অপছন্দ সম্পর্কেও ধারণা নেই। শুধু জানতাম চকোলেট তোর পছন্দ। এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো চকোলেট আর একটা ঘড়ি আছে। উষা অবাক হলো, কিন্তু মনে শান্তি কাজ করলো না। অফ হোয়াইট কালারের টি শার্ট আর ট্রাউজার পরিহিত সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্বচ্ছ দৃষ্টি, যে দৃষ্টিতে লুকানো আছে হাজারো অভিযোগ, দুঃখ, কষ্ট। বাবু, তাহলে আমাদের জন্য কি এনেছিস? মা, তুমি, ফুফু আর স্বামীনের জন্য বোরখা, শাড়ি, তারপরে আরো মেয়েরই কিছু প্রোডাক্টস এনেছি। আরিশার জন্য গাউন, চকলেট, আর ও বলে দিয়েছিল কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আনতে, ওগুলো এনেছি। লিপি বেগম খুব তিক্ততার সাথে বলেন, তাহলে উষার জন্য আনিসনি কেন? সাগর এক পল চাইল উষার দিকে, যে এখন বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। খুব শান্ত সে দৃষ্টি। দেখো, আমি তোমাদের সাথে কথা বলতাম, তোমাদের বোরখার সাইজ আমার জানা ছিল, কিন্তু উষাটা তো জানতাম না। নেহা চলে আসার পরে 4-5 মাস আগে আমি আর গালিব দুবাই গিয়েছিলাম ঘুরতে, তখনই কিনে এনেছি। সামির উষাকে ধাক্কা দিয়ে বলল, কি রে বাবু, তোকে কিছু দিচ্ছে, নিচ্ছিস না কেন? নে। উষা একবার তাকালো সামিনের দিকে, তারপর আবার সাগরের উদ্গ্রীব নয়নের দিকে তাকায় একবার। সাগর ব্যাগের এক সাইড ধরে উষার দিকে এগিয়ে দিয়েছে। উষার দিকে থাকা ব্যাগের সাইডের ওপরে উষা তার ডান হাত উঠিয়ে ধরে। মুখে খুব মিষ্টি একটা সুন্দর হাসি ফুটিয়ে তোলে। এই হাসিতে যে কোনো ছেলে পাগল হবে শিওর। সাগরও হাসিটা খুব এনজয় করেছিল, কিন্তু উষা তার ডান হাত দিয়ে ব্যাগটা সাগরের দিকে ঠেলে দিয়ে বলল, ধন্যবাদ সাগর ভাই, আপনার গিফটটা ভালো ছিল। আমার কথা মনে করে এতটুকুই এনেছেন, এতেই খুশি হয়েছি আমি। উষা তার মুখের হাসিটা একটু কমিয়ে চোখ দুইটা ছোট ছোট করে নাক মুখ কুঁচকে ফেলে এবং আহ্লাদি ভঙ্গিতে মাথা নাড়িয়ে ঢং করতে করতে বলে, কিন্তু সাগর ভাই, আমি তো চকলেট খাই না। কিছুটা টেনেই বলে কথাটা। একসময় পছন্দ ছিল, এখন আর ভালো লাগে না। আর একটা কথা কি জানেন, আমি না যার তার থেকে উপহার নেই না, আমি যাদের আপন তাদের থেকেই নেই আমি। এবার উষা ঠোঁট উল্টিয়ে বলল, কিন্তু আমি তো আর আপনার আপন কেউ নই, তাই এটাও রাখতে পারছি না। আবার আমি এসব খাইও না, ঘরে পড়ে থেকে নষ্ট হবে। সবাইকে দিয়ে দিন আপনি, সবাই ভাগ করে খেয়ে নিবে। সাগরের রাগ তীর তীর করে বেড়ে গেল। এটা তো রীতিমতো তাকে অপমান করা হয়েছে। আগুন চোখে তাকালো উষার দিকে। অন্যদিকে বাড়ির সকলেই খুশি হলেন উষার এমন আচরণে। 14 গোষ্ঠী জানে চকলেট উষার কতটা পছন্দ। 4 দিন আগেও তো আরিফের কাছে বায়না ধরেছিল চকলেট এনে দিতে। রাহাতও আসার সময় রেগুলার চকলেট নিয়ে আসে উষার জন্য। সাগর নিজেও জানে নেহাল আসার সময় যে বারবার ফোন করে বলেছিল কোন কোন চকলেট নেবে। নেহালের সাথে সে নিজেও তো গিয়েছিল উষার পছন্দের চকলেট নিয়ে কিনতে। সে নিজেও তো তাই এনেছে। রাফিদ আর আরাফ যেন বেশি খুশি হলো। 2 ভাই সাগরের মুখ একবার পরখ করে হেসে কুটি কুটি হয়ে হাইফাইভ করলো। আকস্মিক সাগর বলল, খাবি কি করে? ভালো জিনিস তোর পেটে হজম হবে নাকি? ভালো জিনিস খেয়ে অভ্যাস নেই তো। পেছন থেকে সাগরের কাঁধে হাত রেখে রাদিফ বলল, আমার ভাবি বোন তোমরা ওই 50 টাকার চকলেট খাই না, তার বাজেট আরো বেশি। সাগরকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। ঝাড়া দিয়ে ফেলে দেয় নিজের ভাইয়ের হাত। রাগে কিরমির করতে করতে মাহিদকে কোলে নিয়ে জায়গা ত্যাগ করল। বিকেলে নাবিলা ভুঁইয়া আর সোহেব খান ওনাদের পরিবার নিয়ে চলে গেছেন। কাজের চাপ বেশি, আবার আরিশারও একদম।
তুবার শরীর ভালো না, নাইলাও অনেক জ্বালায়। এমন ছোটবাবু নিয়ে থাকা যায় নাকি? এখন ভুইয়া বাড়িতে আছে শুধু বাড়ির মানুষগুলো। রাতের খাবার খেতে বসেছে সকলে, শুধুমাত্র উষা ছাড়া। ছোট চাচ্চু, আমার আর উষার রেজিস্ট্রিটা করে ফেললে ভালো হতো। আমি এত সময় নিয়ে দেশে আসিনি।